আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব বিষয়ে কয়েকটা কথা বলবো। আমি অনেক দিন থেকে নাগরিকত্ব বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও করেছি, আরও একটা দুটো ভিডিও হয়তো করব। তারপরে আমি চেষ্টা করব এইসবের সাথেও আমাদের আন্দোলনের প্রয়োজনে যেগুলো লাগে তার বাইরেও অন্যান্য বিষয়ে সাধারণভাবে মানুষের সচেতনতা, ইতিহাস এইসবের উপরেও, ধর্ম এইসবের উপরেও দু একটা ভিডিও করার চেষ্টা করব। কিন্তু আমি আজকে আপনাদের বলছি যে আমি এখন যেটা আপনাদের বলবো সেটা হলো নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব সম্পর্কে কয়েকটা কথা আপনাদের এখন আমি বলবো। কারণ আমার মতে জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য উদ্বাস্তু হয়ে যারা আমরা ভারতে আছি তাদের অন্যান্য আইনে যতটা ক্ষতি করবে, আমার মনে হচ্ছে যে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে এই নাগরিকত্ব সম্পর্কে, জন্মসূত্রে নাগরিকত্ব সম্পর্কে যে আইনটা আমাদের এখন অবধি আছে, এইটাই বেশি ক্ষতি করবে বলে আমার মনে হচ্ছে। এই জন্যে আমি এটা নিয়ে দুটো চারটে কথা আপনাদের বলবো। আপনারা জানেন যে এখন যে আইন করেছে, এখন যে আইন বলবৎ আছে, আমি এর মধ্যে আরও কিছু কিছু পরিবর্তন হয়েছে, কংগ্রেস কিছু করেছে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে কেউ অভিযোগ করবেন না। আমি এখন যা আছে সেইটাই বলছি, কারণ অত কিছু বলতে গেলে বিষয়টা গুলিয়ে যাবে মানুষের। এখন যেটা আছে সেটা হচ্ছে, একজন মানুষ যদি জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পেতে চান, তাহলে তিনি যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি জন্মগ্রহণ করে থাকেন ভারতের মাটিতে, তাহলে তিনি জন্মসূত্রে নাগরিক। এই ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই। তার মা বাবা কোন দেশের নাগরিক ছিলেন, তারা ভারতের নাগরিক কি নাগরিক না, ইত্যাদি ইত্যাদি কোনো প্রশ্ন আর আসবে না, কোনো শর্ত নেই। 87 সালের 1 জুলাইয়ের আগে ভারতে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক। আমি আইনের কথা বলছি। আর খুব স্বাভাবিকভাবেই, এটা তো মুখে বললে কেউ বিশ্বাস করবে না যে আমি 87 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছি, একথা বললে তো বিশ্বাস করবে না। কারণ সেরকম যদি হয় তাহলে সবাই বলবেন যে আমি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। সেই জন্য তার জন্য প্রমাণপত্র থাকতে হবে, জন্মের সার্টিফিকেট থাকতে হবে। আমি আইনের কথা বলি, তারপরে বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলবো। 87 সাল থেকে 2004 সালের 3রা ডিসেম্বর, 1987 সাল থেকে 2004 সালের 3রা ডিসেম্বর এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু ওই শুধু বার্থ সার্টিফিকেট বা জন্মের সার্টিফিকেট থাকলেই তিনি নাগরিক বলে গণ্য হবেন না, তিনি জন্মসূত্রে নাগরিক বলে গণ্য হবেন না। তার নিজের বার্থ সার্টিফিকেটের সাথে তার মা অথবা বাবা দুজনের অন্তত একজনের ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে। বোঝা গেল? 87 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের আগে জন্মগ্রহণ করলে জন্মের সার্টিফিকেটের সাথে সাথে মা অথবা বাবার অন্তত একজনের ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে।
আর যারা 2004 সালের 3রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্ম সার্টিফিকেটের সাথে মা এবং বাবা দুজনেরই নাগরিকত্বের প্রমাণপত্র প্রয়োজন। মানে বাস্তব ক্ষেত্রে কি হবে আমি সেটা একটু বলি। ধরুন একজন 2004 সালের 3রা ডিসেম্বরের পরে জন্মগ্রহণ করেছেন, তিনি গ্র্যাজুয়েট হয়েছেন, তিনি এখন চাকরির জন্য দরখাস্ত করবেন, সরকারি চাকরির জন্য দরখাস্ত করবেন। তার নিজের বার্থ সার্টিফিকেটটা লাগবে, তার সঙ্গে তার মা এবং বাবার দুইজনেরই ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে, না হলে তার কিন্তু ওই সরকারি চাকরিটা হবে না। আর তার আগে 87 সালের আগ পর্যন্ত যারা 2004 সালের মধ্যে, তাদের মা এবং বাবার অন্তত একজনের নাগরিকত্বের প্রমাণপত্র লাগবে ওই চাকরির দরখাস্ত করার সাথে সাথে। চাকরির দরখাস্ত হতে পারে, পাসপোর্ট হতে পারে, মানে যেটাতে শুধুমাত্র ভারতীয়দের ইস্যু করা হবে, ভারতীয় নাগরিকদের ইস্যু করা হবে, সেক্ষেত্রে এটা লাগবে। আপনারা আমার সাথে সবাই একমত হবেন, কেউ দ্বিমত হবেন না যে K-19 যেটা হয়েছে সেইটাতে কিন্তু এই জন্মসূত্রে নাগরিকত্বের এই যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে একটি কথাও কিন্তু বলা নেই, একটি কথাও বলা নেই। তার মানে এই আইনটাই জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নে এইটাই আছে, বিজেপি ওইটা করেনি। ফলে বিজেপিকে যারা ভোট দেবেন তারা এই প্রশ্ন কেন করছেন না যে আপনি আমাদের অনুপ্রবেশকারী তকমা তো মুক্ত করে দিলেন, জন্মের ব্যাপারে আপনারা কি করলেন? আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে কি করে? আপনারা জানেন এই 2024 মানে 2024 সালের 2রা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সরকার পঞ্চায়েত দপ্তরে অনেকগুলো চাকরি জন্য করেছে, বিজ্ঞপ্তি করেছে, বোধহয় আমার ঠিক মনে নেই, 1,500-2,000-3,000 চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে শর্ত কি জানেন? সরকারি চাকরি, ভারতীয় নাগরিক হতে হবে, এইটাই তো বরাবর লিখে দেয়। এবারে বলেছে নাগরিকত্ব, সংবিধানের নাগরিকত্ব সম্পর্কে ওই যে অধ্যায় 2 পার্ট 2, ওই পার্ট 2 সংবিধানের পার্ট 2-তে বর্ণিত, মানে নাগরিকত্ব সম্পর্কে যে কথা লেখা আছে সংবিধানে, সেই অনুযায়ী নাগরিক যারা তারা দরখাস্ত করতে পারবে। তার মানে এই যেগুলো আমি বলছি জন্মসূত্রে এইটা, আর বহিরাগত যারা এসেছেন তারা 48 সালের আগে যদি এসে থাকেন অথবা পরে এসে নাগরিক সার্টিফিকেট যদি পেয়ে থাকেন, অর্জন করে থাকেন, তারা ছাড়া দরখাস্ত করতে পারবে না। আমি বিশেষ করে যুবক যুবতীদের বলছি, এটা আমাদের মতো বুড়োদের কোনো আর কিছু এসে যায় না। যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে এই অ্যাডভার্টাইজমেন্ট করেছে এবং এইটাই আগামী দিনে হবে। ফলে নাগরিকত্ব আইনটা পাল্টাবার প্রয়োজনটা আপনারা বুঝুন। তো এই যে আমি বলছিলাম জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্ন, এখন আমাদের যেটা সমস্যা হয়েছে যে 87 সালের 1 জুলাই মানে এখন থেকে কত বছর আগে? 37 বছর আগে। তা এই 37 বছর বয়স যাদের, তারা কি এখন চাকরির জন্য দরখাস্ত করতে পারেন? ওই শিডিউল কাস্ট অন্যান্য যারা আছেন 5 বছর রিল্যাক্সেশন ইত্যাদি ইত্যাদি দিয়ে বা আর 1-2 বছর করতে পারবেন। তাহলে এ প্রজন্ম চলে গেল। কিন্তু যা কয়েকজন বাকি আছেন 37 বছর বয়স যাদের, তাদের কি বার্থ সার্টিফিকেট সবার আছে? সেই সময় কি এটার প্রচলন ছিল? সেভাবে ছিল না। বেশিরভাগই বাড়িতে হতো, বাড়িতে জন্মগ্রহণ করতো, সেই দায়ী সিস্টেম ছিল। হসপিটাল কাছাকাছি নেই, ক্লিনিক নেই। ফলে 37 বছর আগের যারা
বিশেষ করে দলিত, মুসলমান, আদিবাসী এবং ওবিসি মানুষ যারা, তাদের অধিকাংশের জন্ম সার্টিফিকেট 37 বছর বয়স বা তার বেশি বয়স যাদের, তাদের নেই। ফলে তারা বড় সমস্যার মধ্যে আছেন। তারা বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন না। আবার তারা এইবার যে দরখাস্ত করে নাগরিকত্ব নেবেন সেটাও পারবেন না। কারণ আপনার জন্ম যদি হয়ে থাকে বারাসাতে, বার্থ সার্টিফিকেট নেই ঠিক আছে, কিন্তু বাস্তব সত্য হলো আপনি বারাসাতে জন্মগ্রহণ করেছেন, মসলন্দপুরে জন্মগ্রহণ করেছেন, বনগাঁয় জন্মগ্রহণ করেছেন, কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছেন, বা আপনি জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট নেই। আপনি তো আবেদন করেও নাগরিকত্ব পাবেন না। কারণ আবেদন করে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে লিখতে হবে আপনার জন্ম কোথায়, এবং সেই জন্ম যদি ভারতের বাইরে যদি হয়, বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন, এইটা হচ্ছে বহিরাগত যারা, তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা। এই মাটিতে জন্মগ্রহণ করার লোকজনের জন্য আবেদন করে নাগরিকত্ব সিস্টেম নেই। তাহলে আপনাকে লিখতে হবে মিথ্যা কথা, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, আমি যশোরে জন্মগ্রহণ করেছি, অথচ জন্ম কিন্তু বারাসাতে বা মসলন্দপুরে। তা আপনি যদি জন্মগ্রহণ বারাসাতে করে যদি ঢাকা লেখেন, তাহলে তো সেটা একটা অফেন্স, সেটা একটা অপরাধ আইনের চোখে। এটা প্রমাণ হয়ে গেলে আপনার নাগরিকত্ব যাবে, জেল খাটবেন। তাহলে দেখুন কি সমস্যায় তারা পড়েছেন, খুব বড় সমস্যায় পড়ে গেছেন। এইবারে দেখুন 87 সালের পরে জন্মগ্রহণ করেছেন, 2004 সালের আগে বা 2004 সালের আগে কি আজ পর্যন্ত মা বাবার 2 জন বা মা বাবার 1 জন, যাই হোক, আজকে ধরুন দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়ার একটা সিস্টেম যদি তৈরি হয়ে যায়, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে আইন হয়েছে তাতে এখন দরখাস্ত করলে নাগরিকত্ব পাওয়া যাবে। তাহলে দরখাস্ত করে নাগরিকত্ব আমি যদি পেয়ে যাই, তাহলে আমার ছেলের অসুবিধা হচ্ছে না, যারা 87 সালের পরে জন্মগ্রহণ করেছে, তাই তো? কিন্তু ধরুন যার মা বাবা মারা গেছেন, মানে এই দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়ার আগে যার মা বাবা মারা গেছেন, সে এবারে জন্মসূত্রে, আমি তো নাগরিকত্ব আবেদন করে পেয়ে গেছি, আমার ছেলে মেয়েরা আমার নাগরিকত্ব প্রমাণপত্র দিয়ে চাকরি বাকরি পেয়ে গেল, কিন্তু যার মা বাবা 2 জনই মারা গেছে, বা যার মা এবং বাবার মধ্যে 1 জন মারা গেছেন এবং তখনও তিনি দরখাস্ত করে নাগরিকত্ব নেননি, মানে এই সিস্টেম হওয়ার আগে, তার কি হবে? বুঝতে পারছেন? সে কিন্তু শেষ হয়ে গেল, কারণ তার মা বাবা তার দরখাস্ত করার নাই, সে তো মারা গেছেন। এই সমস্ত ব্যাপারে কোনো কথা কিন্তু এই আইনে নেই। তাহলে দেখুন কত বড় সমস্যা, আপনি এটা একটু বুঝে নিন। যারা আইন প্রণয়ন করেছে তারা এসব জিনিস ভাবেননি, তারা এই ব্যাপারগুলো একদমই তাদের মাথায় নেই। অত্যন্ত ডিফেক্টিভ আইন। আমরা বহু বছর থেকে বলছি জন্মসূত্রে এই যে ব্যাপারটা করেছে, এটা একটা ত্রুটিপূর্ণ আইন। এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই দেশ যদি তাকে নাগরিকত্ব না দেয়, পৃথিবীর কোনো দেশ তাকে নাগরিকত্ব দেবে না। আবার জাতিসংঘ বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অন্তত একটা দেশ থাকতে হবে, অন্তত কোনো না কোনো দেশের নাগরিক তাকে হতে হবে, দেশবিহীন মানুষ থাকতে পারে না। অথচ আমাদের এখানে যে নাগরিকত্ব আইন, জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংশোধন করে যা করা হয়েছে, তাতে দেশবিহীন মানুষ তৈরি করার পথ পরিষ্কার হয়েছে। আমরা এই কারণে এর বিরোধিতা করছি, কিন্তু এইটা বিজেপি করলো না। এত বড় সমস্যাটা কিন্তু তারা জিয়ে রেখে দিল। ধরুন আমি একটা কথা বলি, আমি বলছি তা না, এটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে এই নিয়ে সওয়াল জবাব চলছে। আপনারা ওই ইউটিউবে এখন সুপ্রিম কোর্টের সওয়াল জবাবগুলো দেখবেন দিয়ে দেয়, আপনারা খুঁজে খুঁজে দেখুন। এইটা নিয়ে যেদিন সওয়াল জবাব হচ্ছে, কপিল সিবাল বলছেন আসামের ক্ষেত্রে নিয়ম কি আছে। আসামের ক্ষেত্রে 71-এর আগে গেলে, 71-এর আগে থাকতে আসামে বাস করলে তিনি নাগরিক, তাকে দরখাস্ত করতে হবে না। তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি 71-এর আগে থাকতে আসামে বসবাস করেন। আমি 66 সাল থেকে 71 পর্যন্ত ওই কিছু কিছু এদিক ওদিক আছে, ওগুলো বাদ দিচ্ছি।
আমি মুদ্রা কথাটা বোঝার জন্য বলছি, ৭১-এর আগে থাকতে বসবাস করলে তিনি ভারতের নাগরিক। ৭২ থেকে যারা আসামে বসবাস করছেন তারা কিন্তু ভারতের নাগরিক নন, তারা বেনাগরিক, বেআইনি। কিন্তু ৭২ সালে, ৭৩ সালে, ৭৪ সালে, এইভাবে ৮৭ সাল পর্যন্ত কত বছর হচ্ছে? আমি এক জায়গায় হিসাব করে লিখে রেখেছিলাম যে কত বছর হচ্ছে। সে যা হোক, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০ আর ৭, তাহলে ১০, ১৭ বছর। এই ১৭ বছরের মধ্যে যারা আসামের মাটিতে বেনাগরিক পরিবারে আসামের মাটিতে জন্মগ্রহণ করেছেন, ধরুন একজন মানুষ গিয়ে ৭২ সালে একটা পরিবার গিয়ে আসামের কোনো একটা অঞ্চলে কোনো একটা গ্রামে বসবাস করছেন, সেই বাড়িতে সেই পরিবারে জন্মগ্রহণ করেছে ২-৩টে বাচ্চা ৮৭ সালের মধ্যে, তাহলে তারা তো ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছেন। দেশের আইন হলো ৮৭ সালের আগে যদি জন্মগ্রহণ করেন তাহলে মা বাবা কোন জায়গার নাগরিক, ভারতের নাগরিক কি নাগরিক না, সেটা কোনো ফ্যাক্টর হবে না, ওই বাচ্চা ভারতের নাগরিক হবেন। তাহলে আসামে যারা ৭১ সাল থেকে ৮৭ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের কি হবে? বেনাগরিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, ৭২ সালে যাওয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন, ৭২ সালে যা গেছেন তার মা বাবা বেনাগরিক, কিন্তু এই ৭২, ৭৩, ৮৭ সালের মধ্যে তিন ভাই বা ৩ ভাই বোন জন্মগ্রহণ করেছেন, তারা তো এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এবং নাগরিকত্ব আইন অনুযায়ী তার মা বাবা নাগরিক না হলেও তারা নাগরিকত্ব পাওয়ার আইন। আসামে সেটা হচ্ছে না, যেহেতু এই পরিবারটাকে বলছে ৭১-এর পরে গেছে। ফলে এই যে প্রশ্নগুলো এসে গেছে, এই যে ডিফেক্টিভ আইন, এইটা কিন্তু তৈরি হয়ে গেছে, ফলে এই সমস্যাগুলো আসছে। ওটা ১৬ বছর, ১৭ বছর না, ১৬ বছর দেখলাম হিসেব করে। ধরুন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যখন আইনটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আলটিমেটলি একটা ডিসিশন হবে। ডিসিশন হওয়ার পর কোর্ট বলে দিল যে ওই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিক। তাহলে ৩টে বাচ্চা জন্মসূত্রে ভারতের নাগরিক হয়ে গেলেন, আর তার মা বাবা যেহেতু ৭১-এর পরে গেছেন, ফলে তার মা বাবা নাগরিকত্ব পাবে না। তাহলে একটা পরিবারে বাচ্চাগুলো ভারতের নাগরিক, মা বাবা বেনাগরিক, মা বাবাকে ধরে পুশব্যাক করে দিল, বা ধরুন ডিটেনশন ক্যাম্প, যেটা ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিল। পরিবারটার কি হবে? আইন কানুন যা কিছু হয়, একটা দেশের সরকার, তাদের কাজ কি? তাদের কাজ তো মানুষকে শান্তিতে রাখা, মানুষকে সুখে রাখা, মানুষকে সমস্যামুক্ত রাখা। কিন্তু দেখুন এই যে বিজেপি আইন যেটা করেছে, তাতে মানুষকে ব্যতিব্যস্ত করছে, মানুষের মধ্যে অশান্তি ছড়াচ্ছে, মানুষকে দুশ্চিন্তায় ফেলছে। ফলে এই রকম বহু জিনিস তৈরি হয়েছে যাতে আজকে এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে বিজেপিকে যারা ভোট দেওয়ার কথা বলছেন তারা একটু জিজ্ঞেস করুন আপনাদের নেতাদের যে জন্মসূত্রে এই যে সমস্যা, এটা তো তোমরা তৈরি করেছো, ২০০৩ সালে তোমরা তৈরি করেছো, তো তোমরা K-19 এটা মেটাওনি কেন? তারা সমস্যা মেটাতে চায় না। এই K-19-এও নাগরিকত্ব হবে না কোনো বাঙালির। আমরা ২০১৬ সাল থেকে, যখন থেকে ক্যাব হয়েছে তখন থেকে বলছি, ওই 14 জনকে দেখে লাফালাফি করার কিছু নেই। পাকিস্তানিদের ব্যাপারটা বরাবরই আলাদা। পাকিস্তানের লোকগুলো এসেছেন কিন্তু পাসপোর্টে এসে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসছেন, 3 মাস 6 মাস বা 1 বছরের ভিসা নিয়ে এসছেন, সময় পার হয়ে গেছে, ভিসা এক্সটেনশন হয়নি, তারা অনুপ্রবেশকারী হয়ে গেছিলেন, অনুপ্রবেশকারী হয়ে সমস্যায় পড়ে গেছিলেন। সবাই 2013-14-তে এসেছেন, ওই তাদের জন্য আইনটা হয়েছে। তার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে দরখাস্ত করবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন। আপনার দরখাস্ত নেই,
আপনি বাংলাদেশ থেকে যে এসছেন তার কোনো প্রমাণপত্র দেখাতে পারবেন না, আপনি পাবেন না। বাঙালিদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। ফলে ওইটা দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করবে, ওইটা দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করবে। দেখবেন ওই শুভেন্দু বলবেন, দেখবেন ওই ওদের প্রেসিডেন্ট সুকান্তবাবু বলবেন। ফলে এইগুলোতে কিন্তু ভুলে গেলে হবে না, সমস্যাগুলোর গভীরে গিয়ে বুঝতে হবে। নিজের পরিবারের প্রত্যেকের সমস্যা নিয়ে আপনারা বিচার করুন না, দেখবেন আপনারা সমস্যাটাকে বুঝতে পারবেন। ফলে এই জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নেও এই প্রশ্নটা রয়েছে। বিজেপি এটা করেনি, বিরোধীরাও এটা বোঝে না। বিরোধীরা যদি বুঝতেন, বোঝেন না বা তারাও এটা মীমাংসা চান না, বোঝেন না এই কথা কী করে বলি, তারা এত বুদ্ধিমান মানুষ, তারা বোঝেন না তারা আসলে এই সমস্যাটা তারাও জিয়ে রাখতে চান। ফলে এই কথাগুলো তারা বলছেন না। আর আমরা এরকম করে একটু ভিডিও করে কটা লোকের কাছে আমরা পৌঁছাবো, এই কথাগুলো যদি আজকে বিজেপি করেছে, আজকে বিরোধীরা যদি মানুষের কাছে নিয়ে যেতে পারতেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, প্রত্যেকটা লোকে জানতে পারতেন, আর এইটা একটা বদলাবার একটা সুযোগ তৈরি হতো। ফলে যদি কোনো বিরোধীরা কিছু না করেন, তাহলে নিজেদের কাজ নিজেদের করতে হবে। ইলেকশনের আর মাত্র কদিন বাকি আছে, আপনারা প্রস্তুত হন। কোনো কারণে বিরোধীরা যদি এই ইস্যুগুলোকে সিরিয়াসলি টেক আপ করতে রাজি না হন, তাহলে আপনাকে আমাকে প্রত্যেকজন উদ্বাস্তু, শুধু মতুয়া এবং নমশূদ্ররা নয়, গোটা উদ্বাস্তু সমাজকে পথে নামতে হবে। আপনি সেজন্য প্রস্তুত হন। এই কথাগুলো বলে আজকে আমার এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।